ফাসা। এখন আমাদের বডি, আমাদের যে বডি, ব্রেন থেকে শুরু করে সমস্ত বডিটাই অ্যাকচুয়ালি একটি ফাসা দ্বারা আবৃত, এবং একটা ফাসার সাথে আরেকটা ফাসার একটা নিবিড় ইন্টারলিঙ্ক রয়েছে, ঠিক আছে। ফাসার এর মধ্যে যে পেইনটা হয়, যে আমাদের অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট বা আমাদের যে ফিজিক্যাল যে পেইনগুলি হয়, তা ফাসা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে পেইনের জন্য, এবং আমাদের অনেক পেইনই এই ফাসা রিলেটেড। হ্যাঁ, তো এই ফাসার কারণে যে পেইনটা হয়, সে পেইনটা আমরা যদি রিলিভ করতে চাই, তাহলে আমরা একটা ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে। আমরা বিভিন্ন রকম টেন্স ব্যবহার করি, আমরা বিভিন্ন রকম মেডিকেশন অনেক সময় দিয়ে থাকি ইনডাইরেক্টলি। হ্যাঁ, এগুলো ছাড়াও এই ফাসা রিলেটেড যে পেইনটা রয়েছে, সেই পেইনটা আমরা মেন্টাল ইমেজারির মাধ্যমে আমরা কমাইতে পারি। মেন্টাল মানে মানসিক, ইমেজারি শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক। কাল্পনিক ক্ষমতার মাধ্যমে আমরা পেইনটাকে অনেক কমাইতে পারি। শুধু ফাসাই যে ফাসা পেইনকে আমরা কমাইতে পারি তা না, যে কোনো পেইন, যে কোনো পেইন, লো ব্যাক পেইন, নেক পেইন, যে কোনো পেইন আমরা, এবার মেন্টাল পেইনও আমরা কি করতে পারি, আমরা এই মেন্টাল ইমেজারির মাধ্যমে আমরা সেটা কমাইতে পারি। তো মেন্টাল ইমেজারি মানে হচ্ছে কল্পনা শক্তিকে। এখন এইটা আমরা কিভাবে প্রয়োগ করব, এই কথাটা বোঝার আগে আমাদের কিছু ব্যাকে ফেরত আসতে হবে। সেটা হচ্ছে যে আমাদের পেইন কিভাবে কাজ করে, পেইন কি, পেইন যদি না বুঝি তাহলে সেই পেইনটা আমাদের কিভাবে মেন্টাল ইমেজারিতে আমাদের কমাইতে পারে তা আমরা বুঝবো না। তাহলে আমাদের প্রথমে কি বুঝতে হবে, পেইন। তো পেইন কি, তাহলে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে পেইন। পেইন হচ্ছে, পেইনকে বলা হয় পানিশমেন্ট অর প্লান্টি, পেনাল্টি বা পানিশমেন্ট। পেইন মানেই হচ্ছে পানিশমেন্ট অর পেনাল্টি, মানে ভোগ করা, কষ্ট পাওয়া। তো এইটা একটা সাবজেক্টিভ, এটা পেইনটা কি সাবজেক্টিভ, মানে এক পেশেন্টই শুধু অনুভব করবে, যে পেইনটা সে অনুভব করতেছে, যার পেইনটা হচ্ছে সেই শুধু ফিল করবে। তুমি আমি কিন্তু ফিল করতে পারবো না, পারবো কি? তুমি পালস দেখতে পাচ্ছ না, তুমি হার্ট বিট মাপতে পারতেছো, টেম্পারেচার মাপতে পারো, তুমি কি পেইন মাপতে পারো? কিন্তু পেইন তো প্রেজেন্ট, পেইন তো আছে। পেইন কিন্তু আমরা ফিল করতে পারি না, পেইনটা আমরা দেখতে মেজারমেন্ট করতে পারি না, কিন্তু পেইন আছে। সেই পেইনটা কে অনুভব করে, যে পেইনটা ভোগ করতেছে। তাহলে কি এটা সাবজেক্টিভ, অবজেক্টিভ না, একমাত্র ওই ব্যক্তি ফিল করে। যদিও এখানে আমরা একটু বলি যে এখন ইদানিং আমরা বিভিন্ন মেজারমেন্টের মাধ্যমে আমরা পেইনকে স্কেল করে থাকি। যেমন ধরো একটা স্কেল রয়েছে, যে এরকম একটা স্কেল থাকে, সেই স্কেলকে আমরা এখানে 10 দিই, এখানে মনে করো 9 দিই, বিভিন্নভাবে ক্যাটাগরি ভাগ করা, 1 2 হ্যাঁ 3 এরকম। তো আমরা বলি যে আপনি পেইনটা কত স্কেলে দিবেন, এইভাবে আমরা কিছু জাজমেন্ট করি। তাহলে পেইনটা কি সাবজেক্টিভ, কি এটা কি এবার আসো যে পেইনটা একটা আনপ্লেসমেন্ট, মানে আনপ্লেজেন্ট মানে হলো যে একটা আনন্দদায়ক কিছু না, কষ্টের। পেইনটা সাবজেক্টিভ, কষ্টের। এবং সেন্সরি, কি বলতেছি আমরা, সেন্সরি একটা ব্যাপার, যে এটা সেন্সরি, নোসিসেপশন এর মধ্যে কাজ করে। সেন্সরি, তুমি পেইনটা অনুভব করতেছো, যে তোমার ব্রেনে যাচ্ছে, নট মোটর, এটা সেন্সরি। পেইনটা তোমার আঙ্গুল ধরো এখানে একটা ফোড়া হয়েছে, বা একটা কিছু কাটছে, বা একটা সুই ফুটছে, সেই পেইনটা তোমার ব্রেনে যাচ্ছে, সেন্সরির মাধ্যমে যাচ্ছে। কিসের মাধ্যমে? সেন্সরির মাধ্যমে যাচ্ছে। মানে ইমোশনাল এক্সপিরিয়েন্স। পেইনটা তুমি ফিল করবা না, তুমি তোমার বিহেভিয়ার চেঞ্জ করবা না, কষ্ট পাচ্ছ সেটা বোঝাবা, তুমি কান্নাকাটি করবা, উত্তেজিত হবা, এই জিনিসগুলি একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স। এবং কখনো কখনো টিস্যু ড্যামেজ থেকেও তোমার এই পেইনের উদ্ভব হতে পারে, টিস্যু ড্যামেজও এর সাথে একটা রিলেটেড। তাহলে আমরা বুঝলাম যে পেইনটা কি, পেইনটা একটা ব্যক্তি বুঝবে, সাবজেক্টিভ, এবং একটু কষ্টদায়ক একটা ব্যাপার, এবং একটা সেন্সরি থেকে পেইনটা আসে। এতটুকু আমরা মোটামুটি বোঝার চেষ্টা করি। কে বুঝবে? ব্যক্তি বুঝবে। এবার আসো যে এই পেইনটা আমাদের সাইন সিমটম, লক্ষণটা বেশ কিছু ভেরিয়েশন হয়, সাইন সিমটমটা ভেরিয়েশন হয়।
তার পেইন তো ক্লিয়ার আমাদের। এখন সাইন সিমটমটা ভেরিয়েশন হচ্ছে, কি হচ্ছে ভেরিয়েশন, ডিগ্রিটা ভেরিয়েশন হচ্ছে, ঠিক আছে? কি কোন কোন ক্ষেত্রে ভেরিয়েশন? অনেক ক্ষেত্রে ভেরিয়েশন, আমরা দেখব কি কি ভেরিয়েশন। যেমন পাস্ট এক্সপেরিয়েন্স, ধরো কোনো এক সময় একটি বাজে তীব্র একটা ব্যথা আমার হয়েছিল বা আমরা ফিল করছি কখনো, সেটাই বর্তমানে এসে কিন্তু অনেক তীব্র হয়ে দাঁড়ানো। যেমন আমি একটা কথা বলি, যেমন ধরো ছোটবেলায় দরজায় তোমার হাতটা এত বড়, দরজা ছোটবেলায় না, মনে করো তোমার বুঝ হওয়ার পর থেকে এত জোরে একটা চাপা লাগছে, এই চাপা এত বেশি ব্যথা পাইছো, তোমার ব্রেনে ওর পারসেপশন রয়ে গেছে মেমোরিতে। এটা কি হয়েছে, একটা ব্রেনে মেমোরিতে ওই অনুভূতিটা তোমার রয়ে গেছে, প্রচণ্ড ব্যথা তুমি মানে ছটফট করতেছিলে, ঠিক আছে? এইবার ওই কারণে কোনো কারণে যদি এইবার কোনো আরেকবার ব্যথা তুমি দরজায় লাগা পাও, তাহলে ওই পেনটা রিকল করবে এবং তোমার কাছে ওই রকম তীব্র ব্যথা অনুভব হতে পারে, যেটা আসলে বাস্তবিক অর্থে ওই তীব্র ব্যথা ছিল না। তাহলে কি হইতেছে, এটা পাস্ট এক্সপিরিয়েন্সও কি করে পেনের পারসেপশন ডিপেন্ড করতে পারে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে পাস্ট এক্সপিরিয়েন্স পেনকে ডিফারেন্ট করতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো অ্যাটেনশন। তুমি পেনকে কতটুকু তুমি অ্যাটেনশন দিতেছো তার উপর তোমার ডিপেন্ড করতেছে পেন তোমার কিরকম অনুভব হবে, বুঝতে পারছি? কথার কথা, তুমি আজকে মনে করো কোম্পানি ছুটি দিছে, মনে করো পরশু দিন ঈদ, ঠিক আছে? তুমি পায়ে প্রচন্ড একটা ব্যথা পাইছো, ঠিক আছে? এই ব্যথাটা তোমার, তুমি তখন বাড়িতে যাচ্ছ, টিকিট কাটছো, তুমি বাড়িতে ইসে উঠবা, বাসে উঠবা বা লঞ্চে উঠবা, তোমার কাছে পেনটার অ্যাটেনশন থাকবে না, পেনটা তোমার কাছে লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে, হবে না? ওই পেনটা অনেকটাই কম। আমি যদি বলি যে তুমি একদিন পরে যাও, তুমি আমার কথা শুনবা? শুনবা তো না, পেন তোমার অ্যাটেনশনই নাই, তুমি ঠিক ব্যাগ নিয়ে দৌড়াইতেছো, সত্য না? এই হচ্ছে তাহলে অ্যাটেনশন। তোমার অ্যাটেনশন এখানে না, অ্যাটেনশন কোথায়? বাড়ি যাওয়া। তাহলে এই কারণে তোমার পেনটা তার অ্যাটেনশনের পুরোপুরি ডিপেন্ড করতেছে পেনের পারসেপশন। এবার আসো ডিস্ট্রাকশন। তুমি কতটুকু পেন থেকে ডিস্ট্রাক্ট অবস্থায় আসো, বুঝতে পারছি? যেমন ধরো পেন হচ্ছে কিন্তু তুমি এত মজার একটা তুমি সিনেমা দেখতেছো বা এমন একটা মজার একটা কাজ করতেছো যে তোমার সমস্ত স্নায়ু ওই মজার জায়গায় তোমার রয়েছে, ফলে পেনটার কি হচ্ছে, পেন থেকে তোমার মাইন্ডটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, ফলে পেন তোমার সেই অর্থ তোমার মাথায় আসবে না। এবার আসো ফ্যামিলি এক্সপিরিয়েন্স, ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলি সাপোর্টই ধরো একটা পেন হচ্ছে, তুমি যদি সাপোর্ট পাও যে আমি তোমার ফ্যামিলিতে তোমার সাপোর্ট দেয় যে না আমরা আছে, ঘাবড়ানোর কিছু নাই, যা লাগে দিব, পেনের জন্য যা করা লাগবে ডাক্তার কাছে নিয়ে নিব, তখন তোমার পেনটা তুমি অতটা ফিল করবা না, কমে আসবে অনেক। তোমার যদি বুঝো যে তুমি শেষ, এই পেন তোমার দেখার কেউ নাই, তাহলে পেনের অনুভূতি তোমার অনেক বেশি হবে। এবার আসো অ্যাংজাইটি। তুমি যদি কোনো কারণে উত্তেজিত বা দুশ্চিন্তায় ভোগো, তাহলে পেনের অনুভূতি অনেক বাড়বে, পেনের অনুভূতি অনেক বাড়বে। আচ্ছা, এবার আসো যে কপিং স্টাইল। সাপোজ পেন হচ্ছে, এখন তুমি কি করছো, পেনের জন্য তুমি একটা বরফ দিচ্ছ বা ক্রনিক পেন তুমি গরম শেক দিচ্ছ, পেনকে তুমি কিভাবে নিচ্ছ, তাহলে পেনের অনুভূতি কমে যাবে, বুঝতে পারতেছি কথা না? এখন তুমি পেনটাকে তুমি নিচ্ছ না, গরম পানি দিচ্ছ না, পেনকে তুমি ফেস করতেছো না, পেন অনুভূতি বাড়তে থাকবে। গরম পানিও দিচ্ছ না, বরফও দিচ্ছ না, বা পেনটাকে তুমি অ্যালাউ করতেছো না, বা পেনটাকে অ্যালাউ না অ্যাকসেপ্ট করে নেওয়া, তাহলে তোমার এটা বেড়ে যাবে। অ্যাকসেপ্টেন্স এমন একটা ব্যাপার যে কোনো বিষয় তুমি যেমন সবচেয়ে মনে রাখতে হবে যে আমার পরিস্থিতি আমি অ্যাকসেপ্ট করছি কি করতেছি না। ধরো একটা পেশেন্ট অনেক বিজি মানুষ, সে অত্যন্ত ডাইনামিক পার্সন, গুরুত্বপূর্ণ কাজ করে, সে কোনো কারণে কোমর ব্যথায় 7 দিন শোয়া বা 15 দিন শোয়া, কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এখন সে যদি মনে করে যে এই পেনটা আমার না হয়ে যদি আরেকজনের হইতো, যে বেকার তার হইতো, আমি তো অনেক কর্মময় মানুষ, আজকে আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমি তো অনেক সাবধানে চলি, কেন আমারই পেনটা হইলো, আমি তো কোনো ব্যায়াম করি, আমি মতো খাওয়া দাওয়া করি, কেন আমার হইলো, এই যে মেনে না নেওয়ার যে প্রবণতা পেনটা বাড়াবে। আর সে যদি মনে করে যে না পেন হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে,
তাহলে তার পেনের অনুভূতি পারসেপশন অনেক কম হবে। কি বোঝা যাচ্ছে কথাবার্তা? ক্লিয়ার তো সব? ডেফিনেটলি এই কথাই তো আমরা আসবো একটু পরে, এটাই তো আসবো আমরা। হ্যাঁ, এরপরে আসো যে ফ্যাটিক। তুমি যদি ফ্যাটিক থাকো, হ্যাঁ ধরো কোনো কারণে তোমার যদি ঘুম না হয়, তুমি যদি কোনো কারণে তুমি অত্যন্ত দুর্বল, অত্যন্ত মানে টায়ার্ড, তাহলে পেনের অনুভূতি তোমার বাড়বে। এবং রিলিজিয়াস ফ্যাক্টর, স্পিরিচুয়াল ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর দেয় আছে। ধরো যারা যারা আল্লাহকে, ধরো যারা মুমিন বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা সব কিছুকে আল্লাহর উপর ভরসা করে, তাদের পেনটা তাদের ফ্যাক্টরি না। অনেক খারাপ পরিস্থিতি তারা দেখবে যে ইজি আছে এবং পেনটা অনেকভাবে মেনে নিচ্ছে। এবং শুধু মুসলমানের ক্ষেত্রেও না, যারা বিধর্মীর ক্ষেত্র, যারা আধ্যাত্মিক যারা বিশ্বাস করে, তাদের অনেক সময় তাদের পেনটা মেনে নেওয়াটা, পেনের অনুভূতিটা অনেকটাই কম থাকে। আর যারা এগুলো বিশ্বাস করে না, তারা যারা যেমন বাস্তববাদী, যারা না আমি কেন বাস্তব পৃথিবী, পুরো পৃথিবী একটা প্রাকৃতিক সৃষ্টি, ন্যাচারালি মানুষ মরবে, এইটাই স্বাভাবিক, এই যে যারা সবসময় সায়েন্স দিয়ে যারা বিচার করে, সবসময় বাস্তব নিয়ে যারা ব্যাখ্যা বিশ্লেষণ যারা দিতে চায়, তাদের কাছে ব্যাখ্যা মিলবে না। এখন ধরো কথার কথা, সে ভালো ছিল, সে গোসল করতে গেছে, পানি উঠেছে, তার প্রচণ্ড ব্যথা হয়েছে, সে মেনে নিতে পারতেছে না। আমি ব্যায়াম করি, আমি তো স্লিম আছি, আমি তো খাওয়া দাওয়া করি, আমার কেন হইল? এই যে তার কি হলো, সে মেনে নিতে পারলো না। কেন? তার ভিতরে বাস্তববাদিতা, সে যে স্পিরিচুয়াল ফাংশন তার ভিতরে নাই। তারপরে বাড়বে কি কমবে? বাড়বে। কেন বাড়বে? এই কারণে বাড়বে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কথা আমরা বুঝলাম যে পেইনটা আমাদের ডিপেন্ড করতেছে কিসের উপরে? আমাদের অনেকগুলো ফ্যাক্টরের উপরে আমার লক্ষণ প্রকাশ, সাইন সিমটম ডিপেন্ড করতেছে। ক্লিয়ার না বিষয়টা? তাহলে পেইন কাকে বলে তাও বুঝলাম, পেইনের সাইন সিমটম ডিপেন্ড করতেছে কিসের উপরে তাও বুঝলাম। এবার আসো যে পেইনটা যে হচ্ছে, এই পেইনটা কিভাবে আমরা অনুভব করি। ধরো হাতের আঙ্গুলে জায়গা পেইন হচ্ছে, পেইনটা আমরা এই পেইনটা কি এখানে অনুভব করি, বা পেইনটা আমি কিভাবে অনুভব করি? পেইন কোথায় কোথায় ফিল হয়? পেইন কোথায় বলো তো? পেইন কিন্তু ব্রেনে। পেইন কোথায়? ব্রেনে। কিভাবে ব্রেনে? দেখো, আমরা জানি, ধরো আমরা একটা স্পাইনাল কর্ড যদি আমরা আঁকি, ধরো এটা একটা স্পাইনাল কর্ড, এটা ধরো ডর্সাল রুট গ্যাংলিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে ভেন্ট্রাল রুট গ্যাংলিয়ন, ঠিক আছে? বোঝার চেষ্টা করো পেইন জিনিসটা কি। পেইন হচ্ছে আমরা আলোচনা করলাম, এখন এটা কিভাবে আমি অনুভব করতেছি সেটা বোঝার চেষ্টা করো। ধরো আমার পেটের এই জায়গাটা পেইন হচ্ছে, কিভাবে পেইন হচ্ছে? ধরো আমার পেটে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কোনো একটা ইনজুরি হয়েছে, যেতে হোক, তাহলে এই অনুভূতিটা সেন্সরি, আমাদের এই সেন্সরি ব্যাপারটা ডর্সাল রুট গ্যাংলিয়ন দিয়ে যাবে। কোথায় যাবে? ডর্সাল রুট গ্যাংলিয়ন দিয়ে যাবে। তো ডর্সাল রুট গ্যাংলিয়নটা ধরো এটাই, এখান থেকে ভিতরে যাবে। ভিতরে গিয়ে আমরা বলছি ওই যে হলুদ দেখতেছো, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা কিন্তু না, এটা কিন্তু ইন্টারভার্টিবুলার ডিস্ক, এটা কিন্তু না। কোথায় এটা? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কোথায়? এইটা। কোথায়? এইটা। এটা কোথায়? এটা এটা হচ্ছে এইটা। এটা কোনটা? এটা হচ্ছে এইটা। এইটা না, এটা না। তো এইটার সাথে কার সম্পর্ক? ব্রেনের। ব্রেন এবং স্পাইনাল কর্ড নিবিড়ভাবে সম্পর্কিত। এখন এই যে পেটের যে পেইনের যে অনুভূতিটা, সেটা পিছন দিয়ে ওই স্পাইনাল কর্ডের, এই স্পাইনাল কর্ড যদি হয়, তাহলে এটার পিছন দিয়ে এই স্পাইনাল কর্ডের এই ফাইবার ডর্সাল রুট গ্যাংলিয়ন দিয়ে আমার কোথায় যাবে? ব্রেনে যাবে। তাহলে এই যে পেট থেকে এতটুকু যে রাস্তা, এটাকে আমরা বলতেছি ফার্স্ট অর্ডার নিউরন। কি বলতেছি আমরা সেটাকে? ফার্স্ট অর্ডার নিউরন। ধরো এই যে এখান থেকে এতটুকু বলতেছি আমরা ফার্স্ট অর্ডার নিউরন। কি বলতেছি এটা আমরা? ফার্স্ট অর্ডার নিউরন। এখন খেয়াল করো, আমরা বলছিলাম যে পেইন টেম্পারেচার কোন কর্ড দিয়ে যায়? এটা অবশ্যই অ্যাসেন্ডিং কলাম ট্রাক্ট। এটা কি? এটা অ্যাসেন্ডিং ট্রাক্ট। আর মোটরটা একটা ডিসেন্ডিং ট্রাক্ট, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে অ্যাসেন্ডিং ট্রাক্টটা কি? কয়টা ট্রাক্ট? অনেকগুলো ট্রাক্ট আছে। অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং ট্রাক্ট, লেটারাল অ্যাসেন্ডিং ট্রাক্ট এন্ড ডর্সাল অ্যাসেন্ডিং ট্রাক্ট বলছি না আমরা?
আমরা বলছিলাম ডরসাল অ্যাটেন্ডিং করার ভাইব্রেশন, পজিশন। ডরসাল 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 এই কলাম যে ডরসাল এই পাশ দিয়ে যে ট্রাকটা উপর দিকে উঠতেছে সেটা ডরসাল অ্যাসেন্ডিং ট্রাক। ডরসাল অ্যাসেন্ডিংটাকে কি যাচ্ছে? পজিশন, ভাইব্রেশন। এটা কিন্তু কোনো কি ডাইরেক্ট উঠে গিয়ে কোথায় যাচ্ছে? মিড ব্রেনে যাচ্ছে। আমরা বলছিলাম মিড ব্রেন, এই মিড ব্রেন থেকে পরবর্তী সময় কি করছে? সেরিব্রামে যাচ্ছে। তাই তো বলতেছি আমরা রিকল করার চেষ্টা করো। ডরসালের কোন থেকে কোথায় যাচ্ছে? মিড ব্রেন থেকে কোথায় যাচ্ছে? মিডল অবলাঙ্গাটা থেকে কোথায় যাচ্ছে? পরবর্তী সময় পাস করে দিয়ে অপোজিটে যাচ্ছে। তার মানে ধরো আমার এখানে একটি পজিশন বা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন ফিলিংসটা ডাইরেক্ট উপরে উঠে যাচ্ছে। ডাইরেক্ট উপরে উঠে কি করতে যাচ্ছে? আমার রাইট সাইড থেকে এই মিডল অবলাঙ্গাটা দিয়ে লেফট সাইডে চলে যাচ্ছে। লেফট সাইড থেকে লেফট সাইড থেকে লেফট সেরিব্রামে যাচ্ছে। পেনটা হয়েছিল কোথায়? রাইট সাইডে। আমার ব্রেনে কোথায় বুঝতেছে? লেফট সাইডে। কোথায় গিয়ে ক্রস হয়েছে? মিডল অবলাঙ্গাটা গিয়ে ডরসালে। বাট লেটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক যেটা পেইন এবং টেম্পারেচার ক্যারি করে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্রস করছে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অপোজিট সাইডে গিয়ে উপর দিকে উঠতেছে। এইটাই কিন্তু ডিফারেন্স ছিল, মনে আছে না? আবার বলি, লেটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক কি করে? সঙ্গে সঙ্গে ক্রস করে। কোনটা? পেইন টেম্পারেচার, সঙ্গে। এটা তো ভুলে যাবে, সারা জীবন মাথা রাখতে হবে। সঙ্গে সঙ্গে ক্রস করতেছে। তাহলে এখান থেকে এসে কি করতেছে? সে ডাইরেক্ট কোথায় আসতেছে? লেফট থেকে রাইটে চলে আসতেছে। তার মানে হচ্ছে এখান থেকে যাওয়ার পর, এখান থেকে যে যাচ্ছে এখান থেকে সেটা কি করতেছে? এই পাশে চলে আসতেছে। কোথায় ক্রস হচ্ছে? স্পাইনাল ট্র্যাক্ট, স্পাইনাল কর্ডের ক্রস হচ্ছে। যে সেগমেন্টে সেই সেগমেন্টে ক্রস হবে। ক্রসের সঙ্গে সঙ্গে সেটা কি করতেছে? একদম উপর দিকে উঠে যাচ্ছে। উপরে দিকে উঠে গিয়ে মিড ব্রেন, তারপরে থ্যালামাস, তারপরে সেরিব্রাম। তাহলে থ্যালামাস পর্যন্ত যদি ব্রেন ধরো, তাহলে এটা যদি থ্যালামাস ধরো, এই থ্যালামাস আগ পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন। এটা কি? সেকেন্ড অর্ডার নিউরন। হ্যাঁ, এখন এই থ্যালামাস থেকে সেরিব্রামে যাওয়া পর্যন্ত যে নিউরন সেটাকে বলছে থার্ড অর্ডার নিউরন। সেটা কি হচ্ছে? থার্ড অর্ডার নিউরন। তাহলে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন। এখন এই যে পেইনের যে অনুভূতি যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার এখানে কাজ করতেছে। সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার, সেটা হচ্ছে তোমার সিনাপস। তা সিনাপস কি একটু বুঝতে, তাহলে কি বলতেছি আমরা? পেইনের এই যে পাথ হয়ে যাবে কোনটা দিয়ে? সিনাপস দিয়ে। সিনাপস কাকে বলে? একটি নিউরনের এক্সন আর একটা নিউরনের ডেনড্রাইট সংযোগ স্থলকে কি বলতেছে? সিনাপস। এই সিনাপসের মধ্যে ঘটনাটা ঘটবে। নিউরোট্রান্সমিটার কি করবে? বিভিন্ন রিসেপ্টরের মাধ্যমে এক্সচেঞ্জ হবে। নিউরোট্রান্সমিটার কি হতে পারে? প্রোস্টাগ্ল্যান্ডিন হতে পারে, তারপর লিকুইট্রিন হতে পারে, নাইট্রিক অক্সাইড হতে পারে, বিভিন্ন রকম জিনিস কি হতেছে, এগুলো নিউরোট্রান্সমিটার বলে। এই পেইনটা ফার্স্ট অর্ডার নিউরন যে তোমার সেকেন্ড অর্ডার নিউরনে যাবে, এই যাওয়ার জন্য কি দরকার? সিনাপসের মধ্যে এক্সচেঞ্জ দরকার। নিউরোট্রান্সমিটার এখানে গুরুত্বপূর্ণ বিষয়। কেন করবে কি করবে না, ক্যালসিয়াম চ্যানেল যাবে না পটাশিয়াম যাবে, এগুলি পরের ব্যাপার। শুধু মনে রাখো এগুলো নিউরোট্রান্সমিটার। ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকুইট্রিন, এগুলো কি? নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার কোথায় এক্সচেঞ্জ হচ্ছে? সিনাপসে। সিনাপস কোথায়? একটা নিউরনের এক্সন আর একটা নিউরনের ডেনড্রাইট। ঠিক আছে? এবার আসলে পেইনটা দ্রুত যাবে না আস্তে যাবে, এটা ডিপেন্ড করতেছে মাইলিন শিটের উপরে। যেমন এই ডেল্টা ফাইবার এক ধরনের নার্ভ ফাইবার, যেটা মাইলিন শিট থাকে। মাইলিন শিট আমরা কি বলবো? সোয়ান সেল দ্বারা তৈরি। সে খুব খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা নিউরন, আচ্ছা এখানে ধরো আরেকটা ডেনড্রাইট, এটা এক্সন, তাই না? এটা কি দিলাম? এটা ডেনড্রাইট, এটা হচ্ছে ডেনড্রাইট, এটা কি দিলাম আমরা? ডেনড্রাইট। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সন, এটা এক্সন। তাহলে এই এক্সনের সাথে আর এই ডেনড্রাইটের সাথে কি হইছে? একটা মিলন স্থল, যেটাকে আমরা কি বলতেছি? সিনাপস বলতেছি। আচ্ছা, এখন এই সিনাপসের
মধ্যে ওই যে নিউরো ট্রান্সমিটারগুলো এক্সচেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, একজন হচ্ছে। এখন এই নিউরনের উপরে যদি একটা সেল, একটা আবরণ থাকে, কোন সেল দ্বারা, সোয়ান সেল দ্বারা, তাহলে যদি আবরণ থাকে তাহলে এর মধ্যে মাইলিনেটেড বলবো, আর যদি আবরণ না থাকে তাহলে এটা আনমাইলিনেটেড বলবো। যে নিউরনের মধ্যে, নার্ভ ফাইবারের মধ্যে এই মাইলিনেটেড থাকবে তারা হচ্ছে এই ডেল্টা ফাইবার। এই ডেল্টা ফাইবারে এই মাইলিনেটেড থাকে, আর যেগুলি থাকে না সেটা হচ্ছে সি ফাইবার। তো এই মাইলিনেটেড ফাইবারের মধ্যে খুব দ্রুত পেন যায়। সে একটি যে ফার্স্ট পেন যারা যায়, ফার্স্ট পেন বলতে তোরা একটা ব্যথা, শার্প পেন, ব্যথা পেলে একটা সুই ফুটলো, সেই পেনটা দ্রুত এই মাইলিনেটেড ফাইবারের মধ্যে তোমার ব্রেনে চলে যাচ্ছে। আমার এখান থেকে ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে এই ডেল্টা ফাইবারের মাধ্যমে। এবং এইটার যে ক্যাপাবিলিটি, নিউরো সিনাপসে নিউরো ট্রান্সমিটার খুব দ্রুত কাজ করতেছে এবং দ্রুত গিয়ে আমার ব্রেনে অনুভূতি হচ্ছে। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে নিউরো ট্রান্সমিটার এবং এই যে গামা, গামা এগুলো অনেক ব্যাপার আছে যেগুলো এই অনুভূতির কতটুকু কি হবে না হবে এগুলো অনেক রিলেটেড। আমি আর ওদিকে যাচ্ছি না, আমি শুধু বুঝাতে চাচ্ছি যে পেইনটা যে আমার ব্রেনে যাচ্ছে তার পাথওয়ে কোন দিকে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, এবার আসো যে এটা কিন্তু আমরা এক অর্থে পেন গেট থিওরি বলতে পারি, পেন গেট থিওরি বলতে পারি। এই যে আমরা যে টেন্স যে কাজ করে, আমরা যে বলি না আমাদের টেন্স যে পেন কমায়, কিভাবে করা হয়, এই পেনটা ধরো এখানেই, ধরো এখানে এই জায়গায় গিয়ে এই যে ফার্স্ট অর্ডার এই যে সিনাপসের মধ্যে যে ঘটনা ঘটবে, এটা ঘটার আগে আমাদের টেন্স আরেকটা গিয়ে ও দরজা বন্ধ করে দেয়। তাই এবার আমি বন্ধ করে দিলাম, এবার তুমি আসো, তখন পেনটা যেতে পারে না, পেনটা পেনের অনুভূতি এখানে ঢুকতেই পারে না, কারণ আমাদের টেন্সের স্টিমুলেশন আগে গিয়ে বসে থাকে। ঠিক আছে, এই কারণে সে যায় না। এবার আসলে যে পেইনটা আমি অনুভব করতেছি কি করতেছি না, এটা বিভিন্ন রকম স্টিমুলেশনের উপর ডিপেন্ড করতেছে। কিসের উপরে? স্টিমুলেশনের উপর ডিপেন্ড করতেছে। যেমন ধরো একটা ড্যামেজ, একটা তুমি প্রচন্ড ব্যথা পাওয়ার থেতলাই গেছে, সেখান থেকে অনেক ইনফ্লামেশন হচ্ছে না? কি কি ইনফ্লামেশন হচ্ছে? ইনফ্লামেশন কি কি হয়? লাল হয়, গরম হয়, সোয়েলিং হয় না? প্রোস্টাগ্ল্যান্ডিন, কিসি নিঃসরণ হয়, কেমিক্যাল নিঃসরণ হয়। কি কি কেমিক্যাল? প্রোস্টাগ্ল্যান্ডিন, লিকুট্রিন। এই লিকুট্রিন, এই প্রোস্টাগ্ল্যান্ডিন কি করতেছে? পেনকে, পেনের নার্ভ ফাইবারকে স্টিমুলেশন দিতেছে, যার ফলে পেন আমার ব্রেনে যাচ্ছে। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে এই পেনের এই পাথওয়েকে স্টিমুলেশন দেওয়া অনেকভাবে কি হয়, স্টিমুলেশন অনেকভাবেই হয়। ঠিক আছে, পেন কি শুধুমাত্র ফিজিওলজিক্যাল? পেন কিন্তু মেন্টালও। শুধু বাড়ি খেলে তুমি পেন অনুভব হবে তা না। কথার কথা, মনে করো একটা ভালো রেজাল্ট তুমি প্রত্যাশা করছো, কোনো কারণে তোমার অহেতুকভাবে তোমার স্যার তোমার ফাইবার ফেল করাইছে, দ্যাট ইজ মেন্টাল পেন। পেন না? হ্যাঁ, তুমি সত্যি পারো নাই, তাহলে তোমার পেন কম হবে। তোমার অহেতুক তোমার ফেল করাইছে, পেন মেন্টাল পারতাম না, এটা কিন্তু পেন। এটা কি পেন? মেন্টাল পেন। ক্লিয়ার না ব্যাপারটা? তাহলে এই পেনের অনুভূতি কতটুকু যাবে কি যাবে না এর উপরে, কিসের উপর ডিপেন্ড করতেছে? স্টিমুলেশনের উপরে। তাহলে পেন বুঝলাম, স্টিমুলেশন বুঝলাম, পেন গেট থিওরি আমরা বুঝলাম। এবার আসো, পেন হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে? ব্রেনে। কোথায় হচ্ছে? ব্রেনে। এখন আমরা দেখব এই ব্রেন অনেক সময় আমাদের এই পেইনের একটা ভুল পারসেপশনও দেয়। পেইনটা কিন্তু আসলে একটা পারসেপশন। পেইনটা কি একটা পারসেপশন, মানে একটা অনুভূতির ব্যাপার, তোমার ফিলিংসের ব্যাপার, এটাকে পারসেপশন এক অর্থে বলা হয়। ধরো এই পেইনটা আমরা একটা বডি, যেমন ধরো আমাদের আমরা সব সময় আমরা এরকম করে থাকতে পছন্দ করি। আমরা কি করি? একটা ব্যক্তি এরকম করে আছে, এরকম করে সে থাকে, এরকম করে সে হাঁটে, এইভাবেই তার বডি একটা পারসেপশন তার ব্রেনে দিয়ে গেছে। তার ব্রেনে কি হয়েছে? এইভাবে পারসেপশন তার ব্রেনে আছে। তুমি বিভিন্ন রকম বডি অ্যাডজাস্ট করে বিভিন্ন থেরাপির মাধ্যমে তুমি এটাকে কি করলা? ঠিকঠাক করলা। এখন সেই ব্যক্তি যদি এরকম করে হাঁটে তাহলে তার ব্যথা অনুভব হয়, এরকম করে ব্যথা থাকে না, হয় না? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে না। খুব মজার ব্যাপার, খুব খেয়াল করো, হচ্ছে না। অর্থাৎ এই যে তার ফিলিংসটা, এই ফিলিংসটা তার ব্রেনে যাবে না। কেন যাবে না? তার ব্রেন নিচ্ছে না, এই তার ফিলিংসটা তার ব্রেন নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ তার ব্রেন বলতেছে যে আমার আগেরটাই ভালো ছিল,
এটা কি নতুন একটা অবস্থা কেন, আমার বডি তো এরকম ছিল, ও এরকম করতেছে কেন, ও এটা পেন হিসেবে তোমার প্রেজেন্ট করতেছে। বোঝার চেষ্টা করো, মাইন্ড ইট, খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু এটা ট্রিটমেন্ট করবে এটার উপরে। তোমার এই অবস্থার ব্রেন নিচ্ছে না তো, বুঝতে পারছি? তুমি এইভাবে থাকতে পছন্দ করো, এইভাবে তুমি সবসময় থাকো, মোবাইল দেখো, এইভাবে তুমি ভালো আছো। যখনই তোমার কারেক্ট করে দিলাম তখনই বলতেছে পেন। তাহলে এই যে অবস্থাটা পেশেন্ট তোমাকে বলবে আমার পেন বাড়ছে, কেন বাড়লো? কারণ তোমার ব্রেন এটাকে নেয় নাই। তাহলে এই যে ব্রেনের পারসেপশন তোমাকে তখন তোমার হতাশ হলে চলবে না, রোগীকে বুঝাইতে হবে। ক্লিয়ার না ব্যাপারটা? এবার আমাদের আলোচ্য বিষয় হইতেছে যে FTMI দিয়ে আমরা কিভাবে পেন কমাবো। FTMI দিয়ে আমি কি করে আমাদের পেনটাকে আমরা কমাবো। আমাদের আলোচনার এক পর্যায়ে আমরা বলছিলাম যে পেনকে তুমি যতটা অ্যাটেনশন দিবে পেন তত বাড়বে, ঠিক না? বলছি না আমরা আলোচনা, পেন থেকে যতটা তুমি ডিস্ট্রাক্ট থাকবে পেন তত কমবে, ঠিক আছে? তাহলে ইমেজারি কাকে বলে? ইমেজারি কাকে বলে? আমি ইরফানের চেহারা দেখতেছি, ইরফানের চেহারা সুন্দর, একটা দাঁড়িয়ে আছে, চুল একটু বড় বড়। ইরফানের চেহারা থেকে একটি আলো কি বলবো বিচ্ছুরিত হয়ে আমার চোখে এসে পড়ছে। চোখের কোথায় পড়ছে? পিপুলে পড়ছে। পিপুল থেকে সেরে গেছে রেটিনায়, রেটিনা থেকে আমার ব্রেনের অক্সিপুটে গিয়ে আমার একটা ইরফানের একটি ইমেজ আমার ব্রেনে তৈরি হয়েছে। এটা এই মুহূর্তে ভিজুয়াল ইমেজ। বাট ইরফান যখন নাই, আমি যখন চোখ বন্ধ করে যখন আমি ইরফানকে কল্পনা করব তখন সেটা মেমোরি থেকে আমার সেটা আসবে। কেউ থেকে আসবে সেটা? তাহলে এই যে ইমেজের কল্পনার শক্তি কিন্তু মেমোরি থেকে আসে, ডাইরেক্ট আসে না। কল্পনা করতে আসবে মেমোরি থেকে। ইমেজেরই কল্পনা করে বাড়াইতে হবে, ঠিক আছে? ধরো তোমার ব্রেনে একটা পেন সেট আপ হয়ে আছে, একটা পেশেন্ট তোমার কাছে আসছে, প্রথম 2 দিনে তোমার পেন অনেক কমছে, তারপর পেন কমে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার ব্রেনে পেন সেট আপ হয়ে গেছে, এই জন্য পেন আর কমে না। তুমি কিন্তু অনেকটা তুমি বুঝতেছো পেন অনেক কমে গেছে, তার মুখ দিয়ে সে স্বীকার করতেছে না। কেন হচ্ছে ঘটনাটা? ব্রেনে পারসেপশন হয়ে গেছে। ক্লিয়ার না? এখন তাকে ওই জায়গাতে সরাই আনতে হবে, তার এখন ওই জায়গাতে সরাই আনতে হবে। আচ্ছা, এখন কি করতে হবে? মনে রাখবা আমাদের ব্রেনটাকে একটা ওয়েভে চলে, ব্রেন একটা ওয়েভ। ক্লিয়ার না? আচ্ছা, ধরো একটা সিগন্যাল, এই যে আমরা যে বললাম একটা সিগন্যাল, কিন্তু এই যে আমাদের সিনাস থেকে যে ঘটনাগুলি ঘটতেছে এটা কিন্তু একটা সিগন্যাল যাচ্ছে, সিগন্যাল পাস হচ্ছে, কারেন্ট বৈদ্যুতিক কারেন্ট মাধ্যমে যাচ্ছে। ব্রেন একটা বৈদ্যুতিক ওয়েভ তার চলে। এখন ধরো এই ওয়েভের ডিপেন্ড করবে যে তুমি উত্তেজিত হবা নাকি তুমি রিল্যাক্স থাকবা। আমি আবার বলি, এই ওয়েভের লেন্থের উপর ডিপেন্ড করবে তুমি কি উত্তেজিত নাকি তুমি রিল্যাক্স। ক্লিয়ার না? ওয়েভ তোমার যত কন্ট্রোল করা যায়, এই ওয়েভটাকে তুমি যত কন্ট্রোল করতে পারবে তত তোমার এই উত্তেজনা এবং রিল্যাক্সটা ডিপেন্ড করতেছে। এখন আমাদের কাজ হবে তার এই ওয়েভ লেন্থকে এই পেইনের যে স্টিমুলেশন, অপারেটিং আর ডিস্ট্রাকশন, এটাকে কন্ট্রোল করা, তাহলে পেইনটাও কন্ট্রোল হবে। তাহলে আমরা কি করব? আমরা ইমেজারি কল্পনা শক্তির মাধ্যমে পেইনকে আমরা কি করব? পেশেন্টকে পেইন কমাবো। কিভাবে? ধরো আমরা সবসময় পেশেন্টকে কিছু পজিটিভ কথা বলবো, এটা তো আমরা মোটিভেশনের মধ্যে আমাদের আছে। কি মোটিভেশন? আমরা পেশেন্টকে আমরা সবসময় পজিটিভ নেগেটিভ কথা বলবো না, তার যা সামর্থ্য আছে সেই সামর্থ্যকে আমরা বড় করে তুলব, আর অক্ষমতাকে আমরা ছোট করে দেখব। কথার কথা, কোনো ব্যক্তির একটা পা ভেঙে গেছে, এখন সে হাঁটতে পারতেছে না, ঠিক আছে? এখন তুমি যে তাকে বলো যে দেখেন আপনার তো একটা পা ভালো আছে, আপনি ইচ্ছা করলে একটা পা দিয়ে অনেক কিছু করতে পারেন, এবং আপনি একটা পা দিয়ে আপনার কোনো টয়লেটে যাওয়া, আপনার সমস্ত কিছু সম্ভব, আপনি পারবেন, অসম্ভব বলে কিছু নাই, আপনি চেষ্টা করলেই পারবেন। এই যে তার ভিতরে যে আশা জাগালা, এই আশায় তাকে অনেক বাড়াই দিবে, তাহলে পেনের পারসেপশন কমে যাবে, সে পজিটিভ দেখা শুরু করবে। বুঝতে পারছি না যে পেনে আমরা বলছি না যে পেন কিভাবে নিচ্ছ, কোপিং স্টাইল অফ পেন তুমি কিভাবে নিচ্ছ। এর একটা উদাহরণ আছে, যেমন আমরা কালকে দেখলাম যে ওনার নাম হলো একটা মহিলার
ইন্ডিয়ার একটা মহিলার স্যারা উদাহরণ দিলেন, সুধা চন্দ্রান। কি নাম? সুধা চন্দ্রান। স্যার বললেন কালকে যে সুধা চন্দ্রান, ওনার বয়স ছিল 17 বছর, উনি খুব সুন্দর ড্যান্স করতেন, নাচতেন উনি। ওনার রোড অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে গেছে, কেটে গেছে। পাটা ভুল চিকিৎসা করার কারণে তার হাঁটুর থেকে তার পা কাটা হয়েছে এবং অ্যাম্পুটেশন করা হয়েছে, আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে, যে পায়ের লেন্থ, পায়ে অনেক ওজন। তখন তো অনেক আগের দৃশ্য, অনেক ভারী ভারী আর্টিফিশিয়াল পা থাকতো। এই পা নিয়েই সে বলছেন আমি আবার নাচবো। তার মানে তার এই বাম পাশের পাটাকে কত স্ট্রং সে করছে, কত স্ট্রেংথ বাড়াইছে, যার ফলে আর্টিফিশিয়াল পা দিয়ে সে নাচছে। এবং নাচ কি যেন তো নাচ না, কথক নাচ, মানে কঠিন কঠিন নাচ সে নাচছে। এবং তার জন্য বিভিন্ন সিনেমা হয়েছে, বিভিন্ন রকম সিরিয়াল তার জন্য হয়েছে, এবং সেই সিনেমাগুলো খুব জনপ্রিয় হয়েছে। তাহলে সে কি করছে, পেনের অনুভূতিটা সে কমছে এবং সেটা সে অ্যাকসেপ্ট করছে। এই অ্যাকসেপ্ট, এই মোটিভেশন তাকে আমাদের রোগীদের মধ্যে দিতে হবে, যেন পারবেন, হতাশা কিছু না, এই কথা আমাদের বুঝাইতে হবে। নাম্বার 2, যখন আমরা এই তার কল্পনা শক্তিকে আমরা যখন নিয়ে যাব, অন্যদিকে নিয়ে যাব, তখন পেনের অনুভূতি কমতে থাকবে। তার কল্পনা শক্তি তাকে কি করবো, কাজে লাগাবো, এবং পেন থেকে তার মানসিক অবস্থা সরাই আইনে অন্যদিকে নিবে, তাহলে তার পেনের অনুভূতিটা অনেক কমে আসবে। এখন এই কাজটা করবো কিভাবে? তাহলে আমরা কি বুঝে গেলাম? এক লাইনের স্টেটমেন্ট হচ্ছে, আমি কল্পনা শক্তি দিয়ে তার পেনটাকে কমাবো। কি করবো? আমি আবার শক্তি দিয়ে আর পেন কমাবো। এটা কাজ করে, এটা সম্ভব, ঠিক আছে? এখন এই কল্পনা শক্তি যখন তাকে বাড়াইতে পারবো, তখন তার পেনের অনুভূতি এমনি কমে যাবে অনেক। তখন এটা করবো কিভাবে? আমাদের এখানে আমরা কি করবো, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা কি করবো, জেনারেলি সবাই সহমত করে এটি ইউটিলাইজ করে। আমরা যেটা করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে, যেমন ধরো কারো সরেপ দেওয়া হয়েছে, সরেপ 10 মিনিট অবস্থায় তার মোবাইল সরাই নেব, ঠিক আছে? সরানোর পর ধরো তার কোমর ব্যথায় ধরো একজন কাঠমিস্ত্রি। এখন এই কাঠমিস্ত্রির সে জীবনে অনেক, তার বয়স হয়ে গেছে মনে করো 48 বছর বয়স, সে জীবনে অনেক কাঠের কাজ করছে। এখন তারে তুমি কিভাবে তার কল্পনা শক্তি, তার ইমাজারিতে কিভাবে নিবা, এফটিএমআই কিভাবে নিবা? তারে বলবা যে আঙ্কেল আপনি চোখ বন্ধ করে বলবেন, আপনি আঙ্কেল চোখ বন্ধ করে বলেন যে আপনি আপনার এই জীবনে অনেক ফার্নিচার বানাইছেন। তুমি আগে তথ্য নিলা যে অনেক ফার্নিচারের কাজ করছে, অনেক ফার্নিচার বানাইছে। হ্যাঁ, আপনি কল্পনা করেন তো যে এই ফার্নিচারের কাজ করতে গিয়ে কখন কোন দিয়ে মনে হয়েছে যে কোনো এক বড় লোকের বাসায় ফার্নিচার বানাইছে, অত্যন্ত খুশি হয়েছে, আপনার অনেক ধন্যবাদ দিচ্ছে, এরকম মনে হয়েছে কোনো সময়? কল্পনা করেন তো, হয়েছে তো? এবার আপনি চোখ বন্ধ করেন, লাইট বন্ধ করে দিলা, চোখ বন্ধ করলাম, তবে আর তুমি আস্তে আস্তে বলতেছো যে আঙ্কেল আপনি এবার চোখ বন্ধ করে ভাবেন ওই দৃশ্যটা, যে দৃশ্যে আপনি এত সুন্দর ফার্নিচার বানাইছিলেন, ম্যাডাম আপনার খুশি হয়ে আপনার 5,000 টাকা বকশিশ দিছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ চোখ বন্ধ চিন্তা করেন সেই 5,000 টাকাতে আপনি কি করছিলেন, মনে করেন আপনার আনন্দে আত্মহারা, আপনি অত্যন্ত খুশি হয়েছিলেন। চিন্তা করেন একটু, এই মনে করো 1.5 মিনিট তারে তুমি ওই জগতে নিয়ে গেল। সে তো তোমার মতো করে অত কল্পনা শক্তি বোঝার চেষ্টা করবে না, সে একটু ব্যস্ত, অন্যরকম মানুষ, তাকে অতটুকু তুমি কাজে লাগাইলা, ঠিক আছে? এবার তাকে বললা, দেখলা যে তার একটা ছেলে আছে, ছেলেটা খুবই ভালো, এবং এই ছেলেটা তার বহুদিন পর তার সন্তানটা তার সংসার, মানে তার ওয়াইফ গর্ভবতী হয়েছে 12 বছর পর, ঠিক আছে? এবং সেই ছেলেটা খুব সে আদর করে। তারা বললা যে আঙ্কেল আচ্ছা আপনি মনে করেন তো, যখন বিমল আপনার ঘরে জন্মাইছিল, যখন প্রথম আপনার বিমলের চেহারা দেখছিলেন, তখন আপনার কেমন ফিলিংস হয়েছিল? তখন সে বললো যে আরে বাবা বললো না, তারপর কল্পনা করেন বিমল হইল, আপনি বিমলকে কুলে নিলেন, সেই বিমলের কারণে প্রসাদ দিলেন সব দাঁড়িয়ে, ফিলিংস করেন তো, বুঝতে পারছেন? এই যে বিমলের চেহারা ওনারে পজিটিভ ওয়েতে ওনার কাজে লাগাই না। তারপরে আবার আরেকভাবে বলতে পারো তুমি তারে, আমি ওয়ে দেখাচ্ছি তোমারে, তুমি বললা যে আঙ্কেল আপনার কাঠের কাজগুলি কোন রংটা বেশি ভালো লাগে, কোন বানিশটা বেশি পছন্দ লাগে, সেগুলোরটা নাকি এই লেকারটা ভালো লাগে? ওর রিলেটেড পজিটিভ থিঙ্কিংকে ওনারা নিতে হবে, নেগেটিভ থিঙ্কিংকে না।
পজিটিভ কল্পনা শক্তি তাকে বাড়াইতে হবে, ঠিক আছে? এবং চোখ বন্ধ করেন, ধীরে ধীরে শ্বাস নেন নাক দিয়ে, শ্বাস ছাড়েন।